আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অর্থ মন্ত্রণালয়ের এই সার্কুলারে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতেই পারতেছেন আপনার ৬ষ্ঠ গ্রেড থেকে নিয়ে ৯ম গ্রেড, তারপরে এখান থেকে ১০ম গ্রেড, ১৪ গ্রেড, ১৬ গ্রেড, ২০তম গ্রেড অর্থাৎ এসএসসি পাশের অফিস সহায়ক থেকে নিয়ে এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, সার্কুলার খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। আপনারা এটাতে আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে সকল বিস্তারিত ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো এখান থেকে আমরা দেখব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখা আছে। তো এটা ছিল মূলত বেসিক বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব। তার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। প্রোগ্রামার পদে নিয়োগ দেওয়া হবে ৬টি ৬ষ্ঠ গ্রেডের একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে কিন্তু আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে দেখব সহকারী পরিচালক। এটাও কিন্তু ৯ম গ্রেডের ১০টি পদ রয়েছে। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন, যেহেতু এখানে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যারা হচ্ছে ব্যবসা প্রশাসন অথবা ফিন্যান্স অথবা হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ব্যাংকিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে দেখব মানদণ্ড নির্ধারণী। তো এইটাতেও কিন্তু আপনার উপরে যে নামগুলো বললাম আমি, এটাতেও কিন্তু সেম সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে দেখব মনিটরিং কর্মকর্তা ৪টি পদ রয়েছে। এইটাতেও কিন্তু উপরে যে নামগুলো বললাম, যে সাবজেক্টগুলো, এগুলোই কিন্তু এটাতেও বলে দেওয়া আছে। তো এইগুলো আপনার থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নিরীক্ষা চর্চা কর্মকর্তা ৮টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ৪ বছর মেয়াদি আপনি যদি অনার্স পাস করে থাকেন, সেখানে যদি আপনার সাবজেক্ট থাকে হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো নিয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি সহকারী প্রোগ্রামার একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু উপর থেকে দেখতে পারতেছেন যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এগুলো নিয়ে যারা অনার্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি ৭ নাম্বার আছে সহকারী মেইনটেন্স। তো মেইনটেনেন্স একটি পদ রয়েছে এটাতেও কিন্তু আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অনার্স যারা করছেন সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এগুলো নিয়ে যারা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটিও কিন্তু ৯ম গ্রেডের। ৮ নম্বর আছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য ৪ বছর মেয়াদি ব্যবসা প্রশাসন, হিসাব বিজ্ঞান, অর্থনীতি এগুলো নিয়ে যারা পড়ালেখা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৯ নম্বর যদি আমরা দেখি ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অপারেটর। তো এইটাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। ৫টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটরে ১৪ গ্রেডের ৫টি পদ আছে, এটাতে আবেদন করতে পারবেন। ১০ নম্বরে যদি আমরা দেখি হিসাব রক্ষকে একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটারের বেসিক নলেজগুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। ১১ নম্বরে দেখব হিসাব সহকারী ১৪ গ্রেডের একটি পদ রয়েছে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন অথবা ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং ম্যানেজমেন্ট, পরিসংখ্যান এগুলো নিয়ে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পড়ে থাকেন, ডিগ্রি যারা তাদেরকে মাস্টার্স পাস করতে হবে, আর যারা অনার্স করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স পাস করে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি স্টোর কিপারেও কিন্তু একটি পদ রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস, জাস্ট আপনি এইচএসসি পাস করেই কিন্তু আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩ বছরের যে কম্পিউটারের অভিজ্ঞতা সেটার কিন্তু প্রয়োজন রয়েছে। ১৩ নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলেই হবে। এটাতেও কিন্তু আপনার কম্পিউটারের বেসিক যে জ্ঞান আছে, বেসিক যে নলেজ আছে এগুলো সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ১৪ নম্বরে যদি আমরা দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, খুবই কমন একটা নাম, আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। যাদের কম্পিউটার সম্পর্কে জানা আছে, কম্পিউটার সম্পর্কে টাইপের গতি আছে, বেসিক্যালি এখানে টাইপের গতিটাই আপনারা দেখে টাইপ পারেন কি না পারেন। তো এইটাতে আপনি আবেদন করতে চাইলে কম্পিউটারের
যে বেসিক নলেজ এটা জানা থাকতে হবে এবং এইচএসসি পাস করা থাকতে হবে। আচ্ছা, সর্বশেষ আমরা যেটা দেখব, শুধু এসএসসি পাশে, যারা এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজে থাকেন, অফিস সহায়ক পদটা কিন্তু আপনি করতে পারেন। এখানে আপনার 10টি পদ রয়েছে 20তম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস, জাস্ট এসএসসি পাস করলে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখন এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো 32 বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করতে যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে frcteleto.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করবেন। এখন আমরা দেখব আবেদনের যে কিছু বিষয়গুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই আবেদনটা কিন্তু আপনার 6 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু জানুয়ারি মাসের, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস চলমান। এই মাসের 26 তারিখ পর্যন্ত আপনাদের সময় রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখন আমরা দেখব আবেদনের জন্য কত টাকা ফি এবং আবেদনের পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান সেটাও পারবেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে করে নিতে পারবেন। 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। যারা শুধুমাত্র আবেদন করবেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারেন। যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে নির্ভুলভাবে করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব কত টাকা ফি জমা দিতে হবে, কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন প্রতিটা আবেদনের জন্য গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে কেউ যদি 1 হতে, হ্যাঁ, 1 হতে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করেন। 1 হতে 8 নং কর্মী পদের মধ্যে কেউ আবেদন করলে তার পেমেন্ট ফি দিতে হবে। 1 হতে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করলে তার মোট হচ্ছে 123 টাকা, সরি 223 টাকা। এখানে এই তো এখানে আপনার কথাই লিখছে, বাট এখানে আপনার সংক্ষিপ্ত রূপে মানে আপনার গাণিতিক ভাষায় লেখেনি এখানে। তো দেখেন এইটা হচ্ছে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা। তো মোট 223 টাকা আপনার ফি দিতে হবে। তো এখানে অঙ্কে লেখা নেই, শুধুমাত্র এখানে কথায় লেখা আছে। 1 হতে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন যারা করবেন, অর্থাৎ নবম গ্রেড, দশম গ্রেড, এগুলোর ফি হচ্ছে 223 টাকা ফি দিতে হয়। তো যারা আবেদন করবেন 223 টাকা ফি জমা দিবেন। এরপরে যদি কেউ 9 নাম্বার থেকে 14 নম্বরের মধ্যে আবেদন করেন, 9 হতে 14 নম্বরের মধ্যে আবেদন করলে তাদের ফি হচ্ছে মোট 112 টাকা। মোট 112 টাকা। কেউ যদি 9 নাম্বার হতে 14 নম্বরের মধ্যে আবেদন করেন, যেগুলো হচ্ছে 14 গ্রেড, 15 গ্রেড, 16 গ্রেড, 14, 15, 16 গ্রেডের ফি হচ্ছে 12, 13, 14, 15, 16 এই গ্রেডের ফি হচ্ছে 112 টাকা। তো এইখানে একটা বিষয় আছে। তো যারা নিজেরা ফি দিবেন অবশ্যই এখানে যে টাকা লেখা আছে এর থেকে আপনারা আরও 6 থেকে 8 টাকা বেশি রিচার্জ দিবেন, কেননা 2টা এসএমএস দিতে হয় আপনাদের। টেলিটক সিম দিয়ে যখন পেমেন্ট করবেন তখন কিন্তু আপনার 6 টাকা আরও কেটে নেয়। সেক্ষেত্রে আপনারা এখানে 120 টাকা রিচার্জ দিবেন। এটাতে আবেদন করলে 230 টাকা রিচার্জ দিবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি অফিস সহায়ক যেটা দেখলেন 15 নম্বরে, যেটা 15 নং কর্মী নাম্বারে যেটা দেখলেন অফিস সহায়ক, এটাতে আবেদন করতে 56 টাকা ফি জমা দিতে হবে। দেখতে পারতেছেন 56 টাকা। তো এটা দুইটা এসএমএস সব প্রায় এখানে আপনি 65 টাকায় রিচার্জ দিবেন। তো আপনি যদি অফিস সহায়ক আবেদন করেন আপনি 65 টাকায় রিচার্জ দিবেন। সো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করবেন সেই পদে পেমেন্ট ফি দেওয়ার আগে অবশ্যই আপনার এই পেমেন্ট ফি কত টাকা রিচার্জ দিতে হবে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। এখন আমরা দেখব কিভাবে আপনি ফিটা প্রদান করবেন বা কিভাবে আপনি ফি জমা দিবেন। তো সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে। তো এখানে কিন্তু ফি জমা দেওয়ার যে প্রসেস সেটা বলে দেওয়া আছে। তো টেলিটক সিমে রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনাকে এখান থেকে ফার্স্ট এসএমএস লিখতে হবে এফআরসি লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16222 নাম্বার, এই নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে। তো এই যে এটা লেখার পরে ইউজার আইডি নেবেন, অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে 16222 নাম্বার সেন্ড করবেন। সেন্ড করার পরে একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাকে। সো এখন আপনি কি করবেন, সেকেন্ড এসএমএস এফআরসি লিখবেন, লেখার পরে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, লেখার পরে একটা পিন নাম্বার দিবেন। যে পিন নাম্বার আপনি ফার্স্ট এসএমএস থেকে পেয়েছেন সেই পিন নাম্বার আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আবার 16222 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল বিষয় ইনফরমেশন জানতে পেরেছেন। যদি আরও কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের যেটা লিঙ্ক, সেটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন। ভালো ভালো নিত্য নতুন সার্কুলারগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক, এ পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।